আজ ১৬ই জুন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এক কালো দিন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাকশালের দর্শন অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেন। ১৯৭৬ সালের ১৬ই জুন থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে। সে সময় ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিক্লারেশন দিয়ে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪টি পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে অব্যাহত রাখা হয়। ফলে কয়েক হাজার সাংবাদিক ও সংবাদকর্মী বেকার হয়ে পড়েন। গণমাধ্যমের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের এই হস্তক্ষেপে রুদ্ধ হয়ে যায় সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার অভাবনীয় বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের লেখার ও মত প্রকাশের স্বাধীনতা অবারিত করেন। সর্বশেষ ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে তার বাবার দেখানো পথ অনুসরণ করে ১৬ বছরে অনেক সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং সাংবাদিকদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছেন। বন্ধ করে দিয়েছেন দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং আমার দেশ পত্রিকা সহ অনেক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, যার ফলে হাজার হাজার সাংবাদিককে বেকারত্ব বরণ করতে হয়েছিল। এ নিয়ে কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক জনাব আমিরুল ইসলাম কাগজি। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমিরুল ইসলাম কাগজি, ১৯৭৬ সালের ১৬ই জুন থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে। আজকে সেই ১৬ই জুন, এই দিনে আসলে কি বলবেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমিও খুব ভালো শুনছি আপনাকে। এই দিনটি নিয়ে কি বলবেন? আজকে ১৬ই জুন, ১৯৭৬ সাল থেকে তো সাংবাদিক সমাজ এই দিনটিকে একটি কালো দিন হিসেবে পালন করে আসছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ ৭১ টিভির দর্শক যারা আছেন তাদের সবাইকে। এই দিনটি ১৬ই জুন, সেই ১৯৭৫ সালে এটাকে আমরা কালো দিবস হিসাবে পালন দেখে আসছি। তার কারণ ওই সময় শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায় ছিলেন। ওই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি যখন চতুর্থ সংশোধনীর মাধ্যমে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি মাত্র রাজনৈতিক দল করা হলো, এর পরবর্তীতে এসে অধ্যাদেশ জারির মাধ্যমে সব সংবাদপত্র নিষিদ্ধ করে মাত্র ৪টি পত্রিকা খোলা রাখা হলো। এর মধ্যে একটা হচ্ছে দৈনিক বাংলা, ইত্তেফাক, অবজারভার এবং টাইমস। তো এই পত্রিকা ৪টে রাখা হলো, পত্রিকা বলা যাবে না, এই ৪টা রাখা হলো মূলত সরকারের মুখপত্র হিসাবে। সরকারের এখনকার PID তথ্য বিবরণী যেভাবে ছাপা হয়, ঠিক ওই একইভাবে এই তথ্য বিবরণীর বাইরে আর কারো কোনো বক্তব্য ছাপা হতো না। এর ফলে হয়েছে কি যে সব পত্রপত্রিকা বন্ধ করে দেওয়ার ফলে একেবারে আমাদের এখানে সাংবাদিকরা সব বেকার হয়ে পড়লেন। আপনি জানেন ওই সময় অনেক সাংবাদিক তাদের পেশা পরিবর্তন করতে হয়েছে, সাংবাদিকতা ছেড়ে দিয়ে সরকারি চাকরি নিতে হয়েছে, কেউ অন্যান্য চাকরি যারা আছে সেগুলো করেছেন। এর মধ্যে এই বেকারত্বের কোষাঘাতে জর্জরিত একজন সাংবাদিক বাইতুল মোকাররমে, সেখানেও কিন্তু তিনি ফলের দোকানদার হিসাবে কাজ করেছেন, ফলের ব্যবসা করেছেন। তো আমরা এটাকে দেখি এভাবে, সংবাদপত্র বন্ধ অর্থই হলো যে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা। আর সংবাদপত্রের স্বাধীনতা যখন হরণ করা হয় তখন আপনার প্রথমেই দেখবেন যে দুর্ভিক্ষ হয়। বেলজিয়ান নাগরিক জর্জ বেজ এবং আমাদের অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তারা দুইজন মিলে একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে হাঙ্গার অ্যান্ড পাবলিক অ্যাকশন। অর্থাৎ যখন এই বইটাতে দেখানো হয়েছে যে যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে তাহলে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ কিন্তু দেখা দেয় খাদ্যের অভাবে না, দেখা যায় যে সেই কোনো জায়গায় যখন ইনফরমেশনটা ঠিক মতন পৌঁছায় না, সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছায় না,
তখন সেই জায়গায় খাদ্য সঠিকভাবে পৌঁছায় না। না পৌঁছানোর কারণে ওই এলাকায়, নির্দিষ্ট এলাকাগুলোতে দুর্ভিক্ষ দেখা দেয়। ওই বইতে তিনি 1974 সালের দুর্ভিক্ষ দেখিয়েছেন, 50-এর মন্বন্তরের দুর্ভিক্ষের কথাও দেখিয়েছেন। তো এই ধারণা কিন্তু পরবর্তীতে আরো চেঞ্জ হলো। মানে ওই সময় আমি বলতে চাচ্ছি যে এই সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করার কারণে, বন্ধ করে দেওয়ার কারণে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হলো, এইটার উপরে আরো সুন্দর করে একটি এডিটোরিয়াল লিখেছিলেন সেই সময় জনকথা, আমাদের এই মারা গেছেন আমাদের একজন প্রথিত যশা সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী। তিনি লিখেছিলেন, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। এই এডিটোরিয়ালে তিনি বলেছিলেন যে এত কাজ করেছো, তো হয়তো তুমি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছো, তারপরে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছো, এরপরও পত্র পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া খুব জরুরি ছিল। এই পত্র পত্রিকা বন্ধ করে উনি ওই এডিটোরিয়াল লিখে কিন্তু ওই পরের দিন 16ই জুন উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছিলেন এবং লন্ডনেই প্রবাসী হয়েছিলেন। এরপর থেকে আমরা প্রতি বছর, এই 1976 সালের পর থেকেই প্রতি বছর এই দিবসটিকে আমরা কালো দিবস হিসেবে পালন করে আসি। আর একটি বিষয় ছিল, এই সংবাদপত্রে যারা চাকরি করেছিল সাংবাদিকদেরকে দলে দলে নিয়ে বাকশালে যোগদান করানো হয়েছিল। তাদের নিজেদেরও কোনো রাজনৈতিক পরিচয় মানে আলাদাভাবে দেওয়া হয়নি, 32 নম্বরে নিয়ে তাদেরকে যোগদান করানো হয়েছিল। সেই সময় একটা খবর ওই সময় প্রকাশিত হয়েছিল, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের তখন সাধারণ সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিলেন সেই সময় গিয়াস কামাল চৌধুরী। তাদের দুইজনকে যখন মানে অন্য সবাইকে যোগদান করানোর পর অনেকেই যোগদান, আরো কয়েকজন যোগদান করে নাই, এর মধ্যে এনারা দুইজনও যোগদান করেন নাই। পরবর্তীতে এমন ভাবে একটা কৌশল করা হলো, তাদেরকেও যোগদান করানো হলো এবং মানে খবরের শীর্ষ মানে হেডিং করা হলো এইভাবে যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুইজন নেতা বাকশালে যোগদান করেছে। এইভাবে মানে সাংবাদিকদের চরিত্র হনন করার বিষয়টা ওই সময় ছিল। জি, আমরা প্রেক্ষাপট এবং ওই সময়ের পরিস্থিতি বা ওই সময়ের অভিজ্ঞতাগুলি আমরা শুনছিলাম আপনার কাছে। অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম, 1975 সালের এই দিনের মতো গত সরকারের সময়ও আমরা দেখেছি 16 বছরে এমন অনেকগুলো গণমাধ্যম বন্ধ হতে দেখেছি। কি বলবেন গণমাধ্যমের উপরে এই আক্রমণ বা গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা কিভাবে আসলে ব্যাখ্যা করবেন আজকের এই দিনে এসে? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে 71-এ আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা সবাইকে আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার যে কথা সেই কথা একটু আগে, আর এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই অত্যন্ত গুণী সাংবাদিক জনাব আমিনুল ইসলাম কাগজি, ওনার সাথে থাকা থেকে উনি যে কথাগুলো বলতেন সংবাদপত্রের একবারে উনি লেভেলে কাজ করেন, ওনার সাথে কথা বলতে পারাটা আমার সৌভাগ্যের বিষয়। আমি শিক্ষক মানুষ, উনি তো অত্যন্ত গুণী মানুষ। তো আমি সংবাদপত্রের এই জগতে বিচরণ করি না, তারপর আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি বলতে চাই, সেটা হলো আমরা চাই বাংলাদেশের মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ভিন্ন মত প্রকাশ স্বাধীনতা। কিন্তু আমরা বিগত সময়কালে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা জনগণের কণ্ঠ রোধ করেছে, জনগণকে কথা বলার স্বাধীনতা দেয় নাই। ভোট তো আমি দেখলাম 17 বছর যাবৎ আন্দোলন করতে হয়েছে জনগণকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণ কাকে ভোট দেবে সেই সিদ্ধান্তটা সঠিকভাবে পাওয়ার জন্য আন্দোলন করেছে। আর এর আগে কথা বলার তো দূরের কথা, আপনি একটু আগে শুনেছেন 71-এর সেই 25শে জানুয়ারি মাত্র 11 মিনিটে সংসদ অধিবেশনে পাশ করে এক ব্যক্তি একবার ক্ষমতায় এসেছিলেন, শেখ মুজিবুর রহমান। তারপরে 4টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছে। তারই বাবার পদাঙ্ক অনুসরণ করে তারই কন্যা শেখ হাসিনা একেবারে একই পথে হেঁটেছে। তিনি করেছেন কি, এখানে এসেই প্রথমে আপনি জানেন ডিজিটাল দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছে, সেখানে চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। কেন? এই পত্রিকাগুলো, এই চ্যানেলগুলো জনগণের কথা বলে, মানুষের কথা বলে, সেই কথা বলতে না পারে, এই জন্য তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা আরো কণ্ঠ রোধ করার জন্য তারা সাংবাদিকদের উপরে অত্যাচার, তাদের উপরে খুন, তাদের মামলা হামলা, নির্যাতন, এই আমার দেশের পত্রিকা সম্পাদকের দেশ ছাড়া করা, সব আমরা দেখেছি জনগণের। তাতেই শেষ হয়নি, এরপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা জানি যে করেছে, যেটা কি বলে এটাকে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে নিরাপত্তা আইন করেছে। সেটাও কি ছিল? জনগণের কথা বলতে না পারে, জনগণের কথা বললে, ভিন্ন মত প্রকাশ করলে সেখানে তাদের বাধা দিতে হবে। বাধা মানে একেবারে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে জনগণকে পুরোপুরি বন্দি করে ফেলেছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে, পত্রিকার মালিক যারা তারাও একেবারে মানে ওই জয় বাংলা ছাড়া কথা বলার সুযোগ নাই, জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেছে সবাইকে, এবং সেখানে মানুষকে তাদের পুতুল বানিয়েছে। মানে সবাই বুঝি আমরা যে আমরা জানি সরকার কি চায়, সরকার আমাদের কণ্ঠরোধ করতে চায়, কিন্তু সেটা একবারে মানুষকে দেখিয়ে করেছে। মানে সিকিউরিটি অ্যাক্টকে পরবর্তীতে আবার তারা সংশোধনী এনেছে, তাও একই মত ভিন্ন ঢেলেছে, কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখি নাই। মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এই সরকার মানেই হলো তারা জানে ফ্যাসিস্ট সরকারের মনোভাব নিয়ে তারা সবসময় চলে আসছে, এবং তাদের কাজটাই হলো জনগণের কে দূরে রেখে, তাদের মতকে প্রাধান্য না দিয়ে, তাদের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে তারা জোর জবরদস্তিভাবে ক্ষমতায় থাকা, এবং তার একটাই সুযোগ মানে সব বড় হাতিয়ার হলো সংবাদপত্রে। তারা সেখানে আগে ছিল ডেইলি অবজারভার, ডেইলি টাইমস এবং দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক, এই দুটো মতে চালু ছিল। সেখানে তারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে সেখানে তারা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় আমাদের মানে আমরা দেখেছি সেখানে কি পরিমাণ একেবারে চরম গতিতে রোল করেছে। এখন এখান থেকে একমাত্র উত্তরণের উপায় আমরা পেয়েছি এই গত 5 আগস্টের মাধ্যমে। জি, আমিরুল ইসলাম কাগজি, মানে জিয়াউর রহমানের সময়ে সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে যে কালা কানুনগুলো ছিল সেগুলো শিথিল করে দেয়া হয় এবং সংবাদপত্র প্রকাশে এক ধরনের উৎসাহ প্রদান করা হয়। তখন সারা দেশব্যাপী প্রচুর সংবাদপত্র তখন তৈরি হতে শুরু করে, বের হতে শুরু করে, এবং সংবাদপত্রগুলো যাতে অর্থনৈতিকভাবে সক্ষম হতে পারে সেই ব্যবস্থাও সেই সময়ে কিছু ধারা বা কিছু নীতি কানুনের মধ্যে আনা হয়েছিল, যুক্ত করা হয়েছিল। এটা আসলে মানে একটু যদি সেই প্রেক্ষাপটটা একটু যুক্ত করে সঙ্গে আর একটু যুক্ত করেন, যেটা আমরা ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সঠিক একটা তথ্য হাজির করার জন্য। সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, আবার 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি এসেই কিন্তু সংবাদপত্র, বিশেষ করে তিনি দেখলেন যে মত প্রকাশের স্বাধীনতা যদি অবারিত থাকে, সংবাদপত্রের স্বাধীনতা যদি অবারিত থাকে, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে পরে যে সমাজে সংবাদপত্র যে সমাজের দর্পণ, এই কথাটা তিনি বুঝেছিলেন। বুঝেই তিনি সংবাদপত্রকে অবারিত করে দিলেন, এবং সংবাদপত্রগুলো যাতে নিজেদের অর্থায়নে চলতে পারে, তারা স্বাবলম্বীভাবে চলতে পারে, এই জন্য বিজ্ঞাপন নীতিমালায় কিন্তু পরিবর্তন আনলেন। সেই বিজ্ঞাপনের টাকা পয়সা, এবং প্রত্যেকটা সংবাদপত্র একইভাবে বিজ্ঞাপন পাবে, এবং এই বিজ্ঞাপনের টাকা দিয়ে সাংবাদিকরা তাদের বেতন ভাতা পাবে। এবং উনি বেতন আমাদের যে ওয়েজ বোর্ড, সাংবাদিকদের যে বেতন বোর্ড গঠন করা হয়েছিল, সেখানেও তিনি ওই দ্বিতীয় ওয়েজ বোর্ড তার সময় চালু হয়েছে, এবং সাংবাদিকরা তখন বেতন কাঠামোগুলো তৈরি করে দেওয়া হলো। আচ্ছা, এইটা দেওয়া হলো, এই যে সংবাদপত্রের স্বাধীনতা অবারিত করা হলো, এটা হচ্ছে বিএনপির একেবারে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করলেন এবং এইটা ধরে রাখলেন। এরপরে এরশাদ এসে আবার সংবাদপত্রের উপরে কালাকানুন জারি করা শুরু করলেন। তিনি এসেই কি করলেন, যে বিশেষ ক্ষমতা আইনে প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট দিয়ে এরশাদ বহু সংবাদপত্রকে নিষিদ্ধ করেছে, বন্ধ করে দিয়েছে, এবং সাংবাদিকদেরকে আবার পথে বসিয়েছে। যেটা জিয়াউর রহমান সাহেব নিজে পত্র পত্রিকাগুলোকে অবারিত করে দিলেন, যে অ্যাক্ট তুলে নিয়ে, সেইটা আবার এরশাদ এসে বন্ধ করে দিলেন, এবং বহু পত্র পত্রিকা সে সময় বন্ধ হয়েছিল। আবার 1991 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তখন প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি কিন্তু এসেই প্রথম ওই অ্যাক্টগুলো যে কালাকানুন ছিল 1974 সালের প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট, এইটা তিনি তখন আবার উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়ে তখন আবার সমস্ত সংবাদপত্রকে তিনি খুলে দিলেন, এবং সাংবাদিকরা নিয়মিত বেতন ভাতা পাওয়া শুরু করলো। এরপরে 1996 সালে আবার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো,
তখন ওই একইভাবে শেখ হাসিনা বাবার পদাঙ্ক অনুসরণ করে 4টি সরকারি ট্রাস্টের 4টা পত্রিকা ছিল, আপনি জানেন, যে দৈনিক বাংলা, টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা, এই 4টা পত্রিকা আবার বন্ধ করে দিয়ে কয়েকশো সাংবাদিককে বেকার করে দেওয়া হলো। এবং 2008 সালে ক্ষমতা আসার পরে বিভিন্নভাবে কালাকানুন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইভাবে সাংবাদিকদের হাত বন্ধ করে দিলেন, কলম চালানো বন্ধ করে দিলেন, তারা যাতে সঠিক তথ্য উপস্থাপন করতে না পারে সেই জন্য এই ধরনের কালাকানুন জারি করা হলো। যদি সঠিক তথ্য দেওয়া হয়েছে তখন ওই সাংবাদিককে হয় তুলে নেওয়া হয়ে গেল অথবা চোখ বেঁধে কোনো একটা সীমান্তের পারে রেখে দিয়ে আসা হলো। আমাদের এর মধ্যে কাজল, তারপরে ফটোগ্রাফার শহীদ আলম, এদের কথা তো আমরা জানি। এদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে। কিছুদিন আগেও এই বিগত সরকারের পতনের কয়েকদিন আগেও সাভারে প্রথম আলো সাংবাদিককে কিভাবে তাকে হেনস্থা করা হলো এবং তাকেও গুম করা হয়েছিল। আবার আপনারা আরো আরেকটা জানেন, রোজিরা ইসলাম প্রথম আলোরই একজন সিনিয়র সাংবাদিক, যাকে সচিবালয়ের মধ্যে একটা তথ্য নেওয়ার কারণেও তাকে যে আইনে তাকে মামলা দেওয়া হলো, সেই আইনটাও কিন্তু এখান থেকে 100 বছর আগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923, তার মানে সাংবাদিকদের উপরে সাংবাদিকদের যে কণ্ঠরোধ করার চেষ্টা, আওয়ামী লীগের আমলের সাংবাদিকরা কখনোই স্বাধীনভাবে তাদের কাজগুলো করতে পারে নাই। এখন কিরকম শেপে আছে, এখন কিরকম শেপে আছে এটা যদি একটু জানি। আমার সময়ও প্রায় শেষের দিকে এসেছে। এখন শেপ যেটা আছে সেটা তো বুঝতেই পারছেন যে আপনার সাংবাদিকদের কিন্তু যারা এই পত্র পত্রিকা এখনো পর্যন্ত, শুধু সংবাদপত্র কেন, এখন সোশ্যাল মিডিয়া, আমাদের বিকল্প মিডিয়া বেরিয়ে গেছে এমন ভাবে, আপনি একটা পত্রিকা বন্ধ করলে হাজারো পত্রিকা বন্ধ করে আর বন্ধ রাখা যায় না। মানে মানুষকে মানে এখন আর সেই আগের মতো কণ্ঠরোধ করে রাখার সুযোগটা কমে এসেছে। কিন্তু তারপরেও অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম যদি ছোট্ট করে একটু বলেন, আমার হাতে আর 1-2 মিনিটের মতো সময় আছে, এখন আসলে কিরকম শেপে দেখেন গণমাধ্যম? আমি বলবো, জি 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 আমি যেটা এখন যেটা বলবো এই যে কাগজে ভাই যেটা বললেন সেটাই আমার একই বলতে হয় যে সেখানেই কণ্ঠরোধ। আর পরবর্তীতে এখন তো মোটামুটি আগের চাইতে ভালো অবস্থা, মানুষ কথা বলতে পারে, কথা বলার স্বাধীনতা আছে, আপনি কথা বলার স্কোপ পাচ্ছেন। সেই স্কোপটা তো আগে ছিল না, কখনোই কথা বলার সুযোগ তৈরি হয়েছে, সেটা আগে ছিল না। এখন পারে, মত প্রকাশ করতে পারে, এটাই বড় পাওয়ার। আগামী দিনে হয়তো বাংলাদেশ ডেমোক্রেসি ফিরে আসলে অবশ্যই জনগণ কথা বলতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। এবং বিএনপি এই ধারাই চলে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসতে পারে, তারা সংবাদপত্র স্বাধীনতা বিশ্বাসী করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি যারা থেকে তারা আছে, তারাই এই ডেমোক্রেসিকে একবার প্যাশনের রূপ দেওয়ার জন্য, বাক স্বাধীনতাকে মুক্ত করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়ার জন্য অবশ্যই তারা কাজ করবে ইনশাআল্লাহ। জি, অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম এবং আমিরুল ইসলাম কাগজি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।